দিল্লি বিস্ফোরণের ঘটনা জানি একাধিক তথ্য। আর এবার দিল্লি বিস্ফোরণের মডিউলের সঙ্গে যোগ ছিল জৈশ আনসার গাজওয়াত উল হিন্দের। গত 19শে অক্টোবর কাশ্মীরের বিভিন্ন জায়গায় জৈশের নামে পোস্টার লাগানো হয়েছিল, আর তা নিয়ে তদন্তের পর জঙ্গি সন্দেহে একাধিক জনকে গ্রেপ্তারও করা হয়। জম্মু কাশ্মীর সহ বিভিন্ন রাজ্যে তল্লাশিতে বাজেয়াপ্ত হয়েছে প্রচুর অস্ত্র এবং বিস্ফোরক। দিল্লি বিস্ফোরণের পর কুলগাঁও থেকে আরো একজন চিকিৎসককে আটক করা হয়েছে। অর্থাৎ সেই যে জঙ্গি মডিউল কাজ করছে, চিকিৎসক জঙ্গি মডিউল, তা নিয়ে একের পর এক তথ্য। দিল্লি বিস্ফোরণ মডিউলের সঙ্গে যোগ ছিল জৈশ ও আনসার গাজওয়াত উল হিন্দের খবর সূত্রের। গত 19শে অক্টোবর কাশ্মীরের বিভিন্ন জায়গায় জৈশের নামে পোস্টার লাগানো হয়েছিল এবং তা নিয়ে তদন্তের পর জঙ্গি সন্দেহে একাধিক জনকে গ্রেপ্তার করা হয়। জম্মু কাশ্মীর সহ বিভিন্ন রাজ্যে তল্লাশিতে বাজেয়াপ্ত হয়েছে প্রচুর অস্ত্র এবং বিস্ফোরক। এবং এই দিল্লির যে বিস্ফোরণের ঘটনা সোমবার দিন, তারপর কুলগাঁও থেকে আরো এক চিকিৎসককে আটক করা হয়েছে। শ্রীনগরের SMHS হাসপাতালে কাজ করতেন তাজামুল বলে ওই চিকিৎসক। সূত্রের আর কি খবর রয়েছে, এই মডিউল কতটা সক্রিয় ছিল, আমরা আরো তথ্য জানবো। সরাসরি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, দেখো, জম্মু কাশ্মীর পুলিশ ডক্টর তাজামুলকে আটক করেছে এবং এই ডক্টর তাজামুলের কিন্তু এই যে চিকিৎসকদের যে নতুন মডিউলটা সামনে এসছে, সেই মডিউলের সঙ্গে একটা যোগসূত্র পেয়েছে। এবং এই তাজামুল যে হচ্ছে জম্মু কাশ্মীরের কুলগ্রামের বাসিন্দা। এবং এক্ষেত্রে তোমায় বলবো যে এই গোটা নেটওয়ার্কটা কোন জায়গা থেকে এলো, আরও একবার বলে রাখবো এই হোয়াইট কলার টেরর ইকোসিস্টেমটা কীভাবে সামনে এলো, সেটা হচ্ছে গত 19শে অক্টোবর 2025-এ শ্রীনগরের বিভিন্ন জায়গায়, জম্মু কাশ্মীরের সেই জায়গায় কিন্তু JEM অর্থাৎ জৈশ ই মোহাম্মদের বিভিন্ন পোস্টার রাস্তার মধ্যে পড়ে। এবং সেই পোস্টার পড়ার পরবর্তীকালে বিভিন্ন তথ্য তাদের হাতে উঠে আসে। ইতিমধ্যে তুমি জানো অপারেশন সিন্দুর যখন হয়, এবং তারপর থেকে যে অপারেশন সিন্দুর সেটা হচ্ছে অনগোয়িং বলা হচ্ছিল বিভিন্ন জায়গা থেকে। কারণ বিভিন্ন জায়গায় নানা সময় টেরর অ্যাক্টিভিটি আটকাবার জন্য যখন এজেন্সিরা তারা রাস্তায় থাকতো, তারা সব গোটা বিষয়টা দেখতো। সেই ক্ষেত্রে একেবারে JEM এর পোস্টার পড়লো জৈশ ই মোহাম্মদের, এবং সেই পোস্টার পড়ার পরবর্তীকালে তারা একটা FIR স্টার্ট করে জম্মু কাশ্মীর পুলিশ। এবং সেই FIR স্টার্ট করার এরপর দেখতে পায় যে একটা এনক্রিপ্টেড চ্যানেলের মাধ্যম দিয়ে র্যাডিক্যালাইজ বিভিন্ন প্রফেশনের সঙ্গে যুক্ত মানুষ এবং তার সঙ্গে স্টুডেন্ট, তারা কিন্তু কথাবার্তা বলছে। এবং সেই কথা হচ্ছে তাদের এই এনক্রিপ্টেড মেসেজের মাধ্যম দিয়ে। এবং সেই কথা হওয়ার পরবর্তীকালে তারা জানতে পারে যে প্রফেশনাল বা কাজের জন্য বা সেটা হচ্ছে যে কোনো রকমভাবে যে স্টুডেন্টদের জন্য ফান্ড বিভিন্ন জায়গা থেকে আসছে। এবং এই ফান্ড আসছে কিন্তু এই জন্য নাম ব্যবহার করা হচ্ছে কাজের জন্য বা স্টুডেন্টদের জন্য, কিন্তু আদতে সেই কাজ বা স্টুডেন্টদের জন্য টাকা আসছে তেমনটা কিন্তু নয়। তারা জানতে পারেন এজেন্সিস যে এটা হচ্ছে IED বানানোর জন্য এই টাকা, এই ফান্ড এই টেরর নেটওয়ার্কে ইনভেস্টমেন্ট হচ্ছে। এবং সেটা পাকিস্তান সহ বিভিন্ন অন্যান্য যে কান্ট্রিজ, সেই কান্ট্রিজের একটা যোগাযোগ সেটা কিন্তু পাচ্ছে। তখনই কিন্তু জম্মু কাশ্মীর পুলিশ বুঝতে পারে বা গোটা বিষয়টা সামনে আসে যখন, যে এই যে টেরর মডিউলটা অর্থাৎ এই হোয়াইট কলার টেরর ইকোসিস্টেমটা কিন্তু অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছে। এবং এই হোয়াইট কলার টেরর ইকোসিস্টেম যখন অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করে, তখন তুমি জানো যে বিভিন্ন জায়গায় জম্মু কাশ্মীরে সেখানে কিন্তু রেড হয়। শুধু জম্মু কাশ্মীর বলা ভুল হবে, তার সঙ্গে হচ্ছে লখনৌ, উত্তরপ্রদেশ, ফরিদাবাদ, এই সমস্ত জায়গায় রেড হলো। এবং সেই রেড হওয়ার পরে চিকিৎসকদের যে টিমটা, সেই টিমটাকে একটা সামনে এলো। এবং এই ক্ষেত্রে কিন্তু যে বিষয়টা বারবার করে বলছি, হোয়াইট কলার টেরর ইকোসিস্টেম অর্থাৎ সমাজের এমন কিছু শ্রেণী এই টেরর নেটওয়ার্কের মধ্যে চলে এলো যাদের দিকে সাধারণ ক্ষেত্রে সন্দেহ হওয়ার কথা নয়। এবং এই ক্ষেত্রে
এক্ষেত্রে কিন্তু এই চিকিৎসকদের এই মডিউলটা সামনে এসছে এবং আরও এক চিকিৎসক ইতিমধ্যে তুমি জানো যে একের পর এক চিকিৎসকের নাম সামনে এসছে। এমনকি যে পার্কিং লটের সামনে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে রেড ফোর্ট পার্কিং লট, যার আশেপাশে এই যে জায়গা লালকেল্লা তার আশেপাশে সমস্ত জায়গা এখন ঘেরা অবস্থায় রয়েছে। এই পার্কিং লটের মধ্যে কিন্তু যিনি এসেছিলেন উমর, সেও কিন্তু একজন চিকিৎসক এবং এই যে জায়গায় গাড়ি নিয়ে এসেছিল, গাড়ির মধ্যে বিস্ফোরণের ঘটনাটি ঘটে গত সোমবার দিন সন্ধ্যেবেলা এবং তার সেই ক্ষেত্রেও কিন্তু এই একের পর এক চিকিৎসক ডক্টর ওমর, ডক্টর মোজাম্মেল এছাড়া কিন্তু একের পর এক যে চিকিৎসকদের যে মডিউলটা সেই মডিউলটা সামনে আসছে এবং সেটাতেই কিন্তু যেটা উঠে আসছে এই যে মডিউলটা নতুনভাবে একেবারে মাথাচড়া দিয়ে উঠেছে। অপারেশন সিন্দুরের পরে দেখা গেছিল যে টেরর নেটওয়ার্ক, যেটা টেররিস্টদের যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিটা অর্থাৎ থমকে গেছিল, কিন্তু এই জৈশ-ই মোহাম্মদের সঙ্গে যুক্ত বলে তারা কিন্তু মনে করছেন এই টেরর নেটওয়ার্কটাকে। এবং ওই 19 তারিখে যে পোস্টারগুলো পেল JEM এর জম্মু কাশ্মীর শ্রীনগরের বিভিন্ন জায়গা, সেখান থেকে কিন্তু যারা এজেন্সিস তারা মনে করে যে ভারতীয় গোয়েন্দারা তারা মনে করেন যে এই নেটওয়ার্কটা কিন্তু আবারও স্ট্রং হওয়ার চেষ্টা করছে এবং তাদেরকে ভাঙার জন্য যখন বিভিন্ন জায়গায় রেড এবং সেই রেড থেকে জম্মু কাশ্মীর থেকে একেবারে শুরু করে উত্তরপ্রদেশ থেকে শুরু করে ফরিদাবাদ থেকে দিল্লি সেই অবধি এসে পৌঁছালো। এখন যেটা ভাবাচ্ছে যে বিষয়টাকে যে এই মডিউলের পেছনে আরও কারা কারা যুক্ত রয়েছে, কারণ এইটাকে যদি স্পষ্ট করে জানা না সম্ভব হয় এখন গোটা বিষয়টা, তাহলে এদের প্ল্যান পরিকল্পনা কি রয়েছে। কারণ হচ্ছে যে পরপর যদি তুমি দেখো যে এর আগে যে বিস্ফোরক, সেই বিস্ফোরক উদ্ধার হলো ফরিদাবাদ থেকে, তার পরবর্তীকালে কি হলো না, তার পরবর্তীকালে দিল্লিতে বিস্ফোরক বোঝাই গাড়ি সেটা নিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ হলো, তাতে 12 জন মানুষের প্রাণ হারালো। তার পরবর্তীকালে কি হলো, গত সোমের পরে গত মঙ্গলবার দিন কালকেও কিন্তু বিস্ফোরক উদ্ধার হলো। এখনও কি কোনো জায়গায় বিস্ফোরক রাখা রয়েছে? তাদের পরিকল্পনার মধ্যে কি অন্য কিছু রয়েছে? এই নেটওয়ার্কের পিছনে আরও কারা কারা রয়েছে, তাদের পরবর্তী প্ল্যান পরিকল্পনা কি রয়েছে সেটা জানা সম্ভব হবে এবং তখনই যখন সবাইকে গ্রেপ্তার করা বা তাদেরকে তাদের সম্পর্কে জানাটা সম্ভব হবে। এক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গায় এর আগেও বলেছি তোমাকে যে চিরুনি তল্লাশি, সেই চিরুনি তল্লাশি চলছে জম্মু কাশ্মীর থেকে শুরু করে দেশের এমনকি রাজধানীর বিভিন্ন প্রান্তে। একদম পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। এখন যেটা মেন জানার বিষয় যে এই মডিউলের পেছনে আর কারা কারা রয়েছে। জম্মু কাশ্মীর সহ বিভিন্ন রাজ্যে তল্লাশিতে বাজেয়াপ্ত হয়েছে প্রচুর অস্ত্র এবং বিস্ফোরক। দিল্লি বিস্ফোরণের পর কুলগাঁও থেকে আরও একজন চিকিৎসককে আটক করা হয়েছে। শ্রীনগরের SMHS হাসপাতালে কাজ করতেন তাজামুল বলে ওই চিকিৎসক। আর জম্মু কাশ্মীর পুলিশ যে 7 জনকে গ্রেপ্তার করেছে তাদের মধ্যে রয়েছেন ইমাম ইরফান আহমেদ কাশ্মীরের এক মৌলবী। সোপিয়ানের ওই বাসিন্দাকে শ্রীনগর থেকে গ্রেপ্তার করা হয়েছে। দিল্লিতে যেভাবে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, একাধিক জায়গায় কিন্তু তল্লাশি চলছে। গতকালও কিন্তু বিস্ফোরক উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার পিছনে যেটা উঠে আসছে, আত্মঘাতী বিস্ফোরণ নয় দিল্লিতে যেভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, বরং তড়িঘড়ি পালাতে গিয়েই কিন্তু ধরা পড়ার ভয় এভাবে বিস্ফোরণের ঘটনা ঘটে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, এখনো পর্যন্ত এই বিস্ফোরণের নেপথ্যে কি কারণ? আত্মঘাতী বিস্ফোরণ নয় এরকমই বলা হচ্ছে, আর কি কি তথ্য উঠে আসছে? দেখো, এক্ষেত্রে কিন্তু প্রাথমিকভাবে এখনো পর্যন্ত যে বিষয়টা মনে করছেন ভারতীয় গোয়েন্দারা বা এজেন্সিস, তারা যে বিষয়টা সেটা হচ্ছে এটা কোনো আত্মঘাতী বিস্ফোরণ নাও হতে পারে। কারণ এক্ষেত্রে যে টেরর নেটওয়ার্ক বা যারা হচ্ছে এই সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত থাকে বা তারা যেরকমভাবে অপারেশন করে, সেই অপারেশনের যে ধরন থাকে তাদের, সেক্ষেত্রে কিন্তু এটা যদি আত্মঘাতী বিস্ফোরণ হতো তাহলে কিন্তু তার রূপ আরও অন্যরকম হতে পারত, তার ভয়াবহতা আরও অন্যরকম হতে পারত। এক্ষেত্রে মনে করা হচ্ছে যে বিভিন্ন বিষয়গুলো থাকতে পারে, যেমন
কারণ এক, তারা মনে করছে যে এই যে বিস্ফোরণের ঘটনাটি ঘটে গত সোমবার দিন, সেক্ষেত্রে ফরিদাবাদে প্রথমে গাড়িটিকে দেখতে পাওয়া গেছিলো, i20 গাড়িটিকে তুমি জানো, এবং তারপরে পরবর্তীকালে ফরিদাবাদ থেকে দিল্লিতে আসে। দিল্লিতে আসার পরে যেটা দেখাচ্ছিলাম একটু আগে, এটা হচ্ছে রেড ফোর্ট যে পার্কিং লট, যেখানে একের পর এক গাড়িগুলো এখন দাঁড়িয়ে রয়েছে। আবারও বলবো, সেটা হচ্ছে যে এই যে গাড়িগুলো কিন্তু একেবারে সোমবার থেকেই এই পার্কিং লটে রয়েছে। এই গাড়িগুলোর মধ্যে থেকেই যে একটা গাড়ি, সেটা হচ্ছে হুন্ডাই i20 গাড়ি, যেটার মধ্যে বিস্ফোরক বোঝাই ছিল, এবং সেই গাড়ি নিয়ে কিন্তু এখানে ছিল অভিযুক্ত। এবং তার পরবর্তীকালে তিনটে কিছুটা পর থেকে একেবারে সন্ধ্যে পর্যন্ত এই গাড়ি থাকে, এবং থাকার পর এখান থেকে গাড়িটা বেরোয়, এবং বেরোবার পর বিভিন্ন যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তায় ঘোরার পরবর্তীকালে আধ ঘন্টা পরে একেবারে রেড ফোর্ট লালকেল্লা যা বিভিন্ন জায়গা রয়েছে, দেখো তার মধ্যে এই যে জায়গা রয়েছে একটা, অর্থাৎ গাড়ি যে এখান থেকে এন্ট্রি হলো ওই যে এই পার্ট থেকে, যেটা এখন যাওয়া যাবে না, সম্পূর্ণভাবে রাস্তা বন্ধ, ওয়াটার ক্যানন সেটা রাখা রয়েছে, দিল্লি পুলিশের বিভিন্ন ভ্যান সেটা রয়েছে, এবং এখান থেকে সামনের যে গেটটা, এই গেট থেকে গাড়িটা ঢুকে একেবারে পিছন দিকের যে জায়গা রয়েছে সেই জায়গা থেকে বেরিয়ে নেতাজি সুভাষ মার্গ, সেই মার্গের রাস্তা ধরে হচ্ছে সেই গাড়িটি, এবং তারপর একেবারে লালকেল্লার যে মূল গেট রয়েছে সেই মূল গেটের সামনে গিয়ে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে যে সে তার আশেপাশে, অর্থাৎ কোনো জায়গায় যে চাঁদনি চক মার্কেট রয়েছে বা অন্যান্য মার্কেট রয়েছে, যেখানে ট্যুরিস্ট রয়েছে, প্রচুর জনবহুল এলাকা রয়েছে, সেই জায়গাতে আশেপাশে জনবহুল এলাকা রয়েছে। সাধারণত এই রকম ক্ষেত্রে যে টেরর নেটওয়ার্ক বা যারা সন্ত্রাসবাদী সংগঠনের সাথে যুক্ত, তারা যখন এই রকম অপারেশন করে, তাহলে তখন কিন্তু তারা একেবারে এই জনবহুল এলাকায় গিয়ে তাদের অপারেশনটা করে। তাহলে এই যে জায়গায় যেখানে বিস্ফোরণের ঘটনাটি ঘটে, সেই জায়গায় তো অতটা জনবহুল, সেই অর্থে রানিং রাস্তার মধ্যে এই বিস্ফোরণটা ঘটাবে কেন, এইরকম একটা প্রশ্ন তাদের মধ্যে রয়েছে। তড়িঘড়ি কোনো রকমভাবে ডিটোনেটর তারা সে ইউজ করতে পারে, এবং তার জেরে কিন্তু এই বিস্ফোরণ ঘটাতে পারে। এইরকম অনেকগুলো বিষয় কিন্তু ভাবাচ্ছে গোয়েন্দাদেরকে, যদিও পুরোটাই এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। পরবর্তীকালে আরও গোটা বিষয়টা জানার জন্যই কিন্তু এই চিরুনি তল্লাশি, একের পর এক ধরপাকড়, গ্রেপ্তার, তাদেরকে জিজ্ঞাসাবাদ সেটা কিন্তু হচ্ছে।